জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি নেতাদের অংশগ্রহণ আটকে দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন তুরস্কের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। শান্তি চুক্তির অংশ হিসেবে বাফার জোন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির। নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বৈঠকের আহ্বান। ইউক্রেনে সামরিক অগ্রগতির দাবি রাশিয়ায়। ট্রাম্পের বেশিরভাগ শুল্কারোপ অবৈধ, প্রত্যাহারের আদেশ মার্কিন আদালতের। রায় কার্যকর হলে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মন্তব্য প্রেসিডেন্টের। এবং পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 28। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের জেরে পরিস্থিতি অনিয়ন্ত্রিত। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও। এদিকে গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা দিয়ে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাসের সশস্ত্র শাখা বলেছে, উপত্যকা দখলের পরিকল্পনার জন্য তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। এর মধ্যেই একদিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত 59 জন। ইসরায়েলি হামলায় গাজায় নিভে যাচ্ছে একের পর এক প্রাণ। উপত্যকায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন, পাশাপাশি অভিযান চালানো হয়েছে শরণার্থী ক্যাম্প ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায়। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধ চলাকালীন সাময়িক বিরতিও বন্ধ করার কথা জানায়। পাশাপাশি গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা দেয়। গাজা দখলের পরিকল্পনার জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এক বিবৃতিতে বলা হয়, চলমান প্রতিরোধকে দুর্বল ভাবলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ইসরায়েল। এদিকে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো ভিসা দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানানো হয়েছে। ওয়াশিংটন বলছে, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের নেতৃত্বকে মঞ্চ দেওয়ার অর্থ সহিংসতা ও উত্তেজনার প্রশ্রয় দেয়া। মার্কিন পররাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত কূটনৈতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চরম দুর্ভিক্ষের মধ্যে গাজায় বাড়ছে স্নায়ুতন্ত্রের বিরল রোগ গিলিয়ান বারে সিন্ড্রোম বা জিবিএস। গত জুন থেকে এ পর্যন্ত এই রোগে 85 জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যাদের মধ্যে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট, চোখ নড়াচড়ায় অসুবিধা, কথা বলা বা গিলতে সমস্যা আর সবশেষে প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে এই রোগে আক্রান্ত ব্যক্তি। ইসরায়েলি হামলায় গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, দূষিত পানি ও খাদ্য গ্রহণ আর মারাত্মক অপুষ্টির কারণেই এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা চিকিৎসকদের। গাজায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে, সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে একের পর এক রোগবালাই। সম্প্রতি উপত্যকাটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে স্নায়ুতন্ত্রের বিরল রোগ জিবিএস-এর প্রকোপ। জিবিএসে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় নিজের পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার কারণে শ্বাসকষ্ট, চোখ নাড়াতে অসুবিধা ও কথা বলা বা গিলতে অসুবিধা হয়, যা চূড়ান্ত পর্যায়ে গেলে মানুষ প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, গত জুন থেকে এ পর্যন্ত গাজায় 85 জন জিবিএসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 8 জন মারা গেছেন। সাধারণত ফ্লু, অ্যাপোস্টিনবার ভাইরাস ও জিকা ভাইরাসের সংক্রমণের পর এই রোগ দেখা দেয় বলে জানিয়েছে সংস্থাটি। আমাদের এখানে আসা রোগীদের কারো মধ্যে এমন লক্ষণ দেখলে আমরা সেটাকে বিশেষ বিবেচনায় রাখি। আমাদের একটি টিম আছে যারা রোগীর কেস নিয়ে অনুসন্ধান করেন, এমনকি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়। এরপর তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদিকে গাজায় গিয়ান-বারে সিন্ড্রোম দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো বেশিরভাগ নমুনাতেই জিবিএসে আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইসরায়েলি হামলায় গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া, দূষিত পানি ও খাদ্য গ্রহণ, মারাত্মক অপুষ্টির কারণে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানানো হয়েছে। গাজার বর্তমান অবস্থায় জিবিএস আক্রান্ত হওয়ার মূল কারণ চলমান দুর্ভিক্ষ, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব, বারবার বাস্তুচ্যুত হওয়া আর অতিরিক্ত ঘনবসতির কারণে রোগের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। সচরাচর নারীদের চেয়ে পুরুষরাই এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। প্রতি বছর বিশ্বের প্রায় 1 লাখ মানুষের বিরল এ স্নায়ুতন্ত্রের রোগ শনাক্ত হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ছিন্নের ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে ইসরায়েলি উড়োজাহাজের জন্য আকাশসীমাও বন্ধের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ফিদান জানান, তুর্কি জাহাজগুলো ইসরায়েলি বন্দরে যেতে দেয় না, তাদের উড়োজাহাজও তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, ইসরায়েল 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে এবং বিশ্বের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তাইওয়ান সফরে দ্বীপের স্বাধীনতার পক্ষে মার্কিন 2 সিনেটরের সমর্থন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বেইজিংয়ের, চীনা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণের অভিযোগ। শান্তি চুক্তির অংশ হিসেবে নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগামী সপ্তাহে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে নতুন আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইউক্রেনে তাদের সামরিক অগ্রগতি আরও দ্রুত হচ্ছে। শুক্রবার রুশ বাহিনীর হামলায় ইউক্রেনে অন্তত 23 জন নিহত হয়েছে। এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলেও একাধিক ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার রাতভর আক্রমণে 600টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইউক্রেনে। কর্তৃপক্ষ জানায়, কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 20 জনেরও বেশি নিহত হয়েছে, যাদের মধ্যে 4 শিশুও রয়েছে। এতে আবাসিক ভবন ছাড়াও আজারবাইজান দূতাবাস, ইউরোপীয় ইউনিয়নের মিশন, ব্রিটিশ কাউন্সিল ও একটি তুর্কি প্রতিষ্ঠানের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আফিপস্কি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার পর অগ্নিকাণ্ড ঘটে, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, চলতি বছরে তাদের সেনারা মাসে 600 থেকে 700 বর্গ কিলোমিটার ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিচ্ছে, যা বছরের শুরুতে 300 থেকে 400 বর্গ কিলোমিটার ছিল। তার ভাষায়, এবছর ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের 62% গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ড্রোন ব্যবহারের সক্ষমতা বাড়ানো এবং সামরিক গতিশীলতা উন্নত করাকেই এখন রাশিয়ার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তার অগ্রাধিকার এখন ইউক্রেনের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা। তিনি বলেন, আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই বিষয়টি আলোচনা হবে এবং যুক্তরাষ্ট্রকেও এর অংশ হতে হবে। তার দাবি, কিয়েভের বিষয়ে স্পষ্ট ও আইনসম্মত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধোত্তর সমাধান কার্যকর হবে না। এছাড়াও শান্তি আলোচনায় বাফার জোন গঠনের প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আজকের প্রযুক্তি নির্ভর যুদ্ধে বাফার জোন কার্যকর নয়। ভারী অস্ত্র এরই মধ্যে 10 কিলোমিটারের বেশি দূরে সরিয়ে রাখা হয়েছে, কারণ ড্রোন হামলায় সবকিছুই টার্গেট হয়। জেলেনস্কি আরও স্পষ্ট করেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন মানেই ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা, যা তিনি মেনে নেবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। শুক্রবার ঘোষিত এক রায়ে আদালত বলেছেন, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEPA আইনের অপব্যবহার করেছেন। অবশ্য এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 14 অক্টোবরের পর এই রায় কার্যকর হবে। এদিকে রায় বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলস 7-4 ভোটে রায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সাংঘর্ষিক। আদালত বলেছেন, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা IEEPA প্রেসিডেন্টকে নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ দিলেও শুল্ক বা কর আরোপের এখতিয়ার সেখানে নেই। আদালতের রায়ে বলা হয়, শুল্ক আরোপ করা কংগ্রেসের মূল সাংবিধানিক ক্ষমতা এবং কোনো প্রেসিডেন্ট আইন পাশ ছাড়া এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না।
রায়ের ফলে ট্রাম্প ঘোষিত রেসিপ্রোকাল বা প্রতিশোধমূলক শুল্ক যা চীন, মেক্সিকো ও কানাডা সহ বহু দেশের উপর আরোপ করা হয়েছিল অবৈধ বলে গণ্য হবে। তবে এই রায় কার্যকর হবে আগামী 14 অক্টোবর থেকে, যাতে প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়। রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প একে অত্যন্ত পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। তার মতে এই রায় বহাল থাকলে তা যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেবে। ট্রাম্প দাবি করেন শুল্ক তুলে নেওয়া হলে দেশ দুর্বল হয়ে পড়বে আর প্রতিদ্বন্দ্বীরা যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে সক্ষম হবে। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে সুপ্রিম কোর্টে এই রায় বাতিল হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে উত্তেজনা। ভেনেজুয়েলা উপকূলে সেনা উপস্থিতি বাড়ানোর নির্দেশ প্রেসিডেন্ট মাদুরোর।